আজকের ক্লাসে আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ অন দ্য সাবলাইম বাই লনজাইনাস। তো অন দ্য সাবলাইম এটা হচ্ছে একটা লিটারারি ক্রিটিসিজমের ওয়ার্ক। তো সেই লিটারারি ক্রিটিসিজম অন দ্য সাবলাইম যেটা বলা হয়ে থাকে যে লনজাইনাস নামে একজন ব্যক্তি লিখেছিলেন, সেই লনজাইনাসের অন দ্য সাবলাইমকে আজকে আমরা টোটাল অ্যানালাইসিস করব। তো দেখো, অন দ্য সাবলাইম এটা গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা একটা লিটারারি ক্রিটিসিজমের বুক। এটাকে গ্রিক ল্যাঙ্গুয়েজে বলা হয় পেরিহিপসিয়াস। কি বলা হয়? পেরিহিপসিয়াস। পরবর্তী ক্ষেত্রে ইংলিশে যখন ট্রান্সলেট হয়েছে এর নাম হয়ে গেছে অন দ্য সাবলাইম, বাট এর অ্যাকচুয়াল নাম হচ্ছে পেরিহিপসিয়াস, যেটা গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা। এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজের লেখা। এটা বলা হয়ে থাকে যে লিখেছেন লনজাইনাস নামে একজন ব্যক্তি, যিনি বিলং করতেন 213 থেকে 273 এডিতে, অর্থাৎ 3rd সেঞ্চুরির একজন রাইটার। বেসিক্যালি এই অন দ্য সাবলাইম এই ওয়ার্কটার যে রাইটার, অর্থাৎ রাইটারটা কে, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তাই আমরা কখনোই বলতে পারবো না যে অন দ্য সাবলাইম লনজাইনাস লিখেছেন। আমরা বলতে পারি দ্য বুক অন দ্য সাবলাইম ইজ অ্যাট্রিবিউটেড টু লনজাইনাস। অর্থাৎ অনেক রিসার্চের পর ক্রিটিকরা এটা কনক্লুশনে এসেছেন যে বইটা হয়তো লনজাইনাস লিখতে পারেন। অর্থাৎ আমরা কিন্তু কেউই শিওরলি বলতে পারছি না যে এটা লনজাইনাস লিখেছেন কিনা, কারণ এর অথরশিপ নিয়ে একটা বিরাট বড় কোয়েশ্চেন আছে। ওকে, বাট যেহেতু মেনি ক্রিটিক্স, মেজরিটি অফ ক্রিটিক্স এটাকে অ্যাপ্রুভ করেছে যে বইটাকে লনজাইনাস লিখেছেন, তো সেই হিসাবে আমরা অন দ্য সাবলাইম এটাকে আমরা বলতে পারি যে ইট ইজ অ্যাট্রিবিউটেড টু লনজাইনাস। তো লনজাইনাস নামে যে ব্যক্তির কথা আমরা জানতে পাচ্ছি, তিনি বেসিক্যালি 213 সালে জন্ম, 273 সালে মৃত্যু। তার জন্ম এবং মৃত্যু এগুলো আমরা কনফার্ম জানি না, ওই জন্য দেখো সি দেওয়া আছে। আমি সামনে একটা সি লাগিয়েছি। সি মিনস সিরকা, CIRCA। সিরকা কথার অর্থ হলো আনসার্টেন একটা ডেট, আনুমানিক। আমরা আনুমানিক ডেট যখন ব্যবহার করব তখন এই সি ইউজ করব। সি এর ফুল ফর্ম হচ্ছে সিরকা। দ্যাট মিনস আমরা যখন কোনো ডেট সম্পর্কে আনসার্টেন থাকি। ওকে, তো যেহেতু লনজাইনাসের ওপর অ্যাট্রিবিউটেড, তাই আমরা প্রথমত লনজাইনাস কে ছিলেন সেটা জানব। সো অ্যাবাউট লনজাইনাস, দ্যাট মিনস এই লনজাইনাস ভদ্রলোক কে ছিলেন সেটা আমরা জানি। দেখো, প্রথমেই বলা হচ্ছে ভেরি ফিউ থিংস আর নোন অ্যাবাউট লনজাইনাস। অনেক পুরনো তো, সব কিছু তো সার্ভাইভ করেনি। আজ থেকে প্রায় ধরে রাখো 1700 বছর আগেকার গল্প, তাই না? 1700 বছর আগেকার মানুষ। তো 1700 বছর তো আর একটা টাইম নয়, অনেক সময়। তো সেই কারণে বেশি কিছু ম্যাটেরিয়াল সার্ভাইভ হয়নি, এবং এটার জন্য লনজাইনাস সম্পর্কে খুব বেশি আমরা জানতে পারি না। এটা বলা হয় যে লনজাইনাস ছিলেন একজন 3rd সেঞ্চুরির মানুষ। দেখো, 213 থেকে 273 এটা 3rd সেঞ্চুরিকে ডেসক্রাইব করছে। 3rd সেঞ্চুরি মানে বুঝতেই পারছো, 201 স্টার্ট হচ্ছে, 300 শেষ হচ্ছে, তার মানে 3rd সেঞ্চুরি। তাহলে বলা হয়ে থাকে লনজাইনাস ছিলেন একজন 3rd সেঞ্চুরির মানুষ। তিনি ছিলেন একজন গ্রিক রেটোরিসিয়ান এবং ফিলসফার। অর্থাৎ তিনি রেটোরিক নিয়ে ডিল করতেন এবং ফিলসফি নিয়ে ডিল করতেন। ওকে, এই যে বই অন দ্য সাবলাইম, এই বইটার অথরশিপ কিন্তু এখনো আমাদের কাছে আননোন। অর্থাৎ আমরা জানি না যে বইটা কে লিখেছেন, বাট বলা হয় ইট ইজ অ্যাট্রিবিউটেড টু ক্যাসিয়াস লনজাইনাস অর সিউডো লনজাইনাস।
কিন্তু এটা অ্যাট্রিবিউট করা হয়েছে কার উপর? ক্যাসিয়াস লনজাইনাস বা সিউডো লনজাইনাস নামে একজন ব্যক্তির ওপর। ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে এই বইটা লিখেছেন ডাইনোসিয়াস বা লনজাইনাস নামে একজন ব্যক্তি। কেউ কেউ বলছে ক্যাসিয়াস লনজাইনাস বা সিউডো লনজাইনাস লিখেছেন, আবার কেউ কেউ বলছেন যে না, এই বইটা হয়তো ডাইনোসিয়াস নামে একজন ব্যক্তি ছিলেন সেই সময়কার, তিনি লিখেছেন। আবার কেউ কেউ বলছেন যে না না, এটা লনজাইনাস নামে একজন ব্যক্তি ছিলেন, সেই লিখেছেন। এবারে ডাইনোসিয়াসকে হ্যালিকার্নাসাস বলে একটা জায়গা ছিল, সেখানকার একজন রাইটার ছিলেন ডাইনোসিয়াস। ডাইনোসিয়াস বলতে ডাইনোসিয়াস অফ হ্যালিকার্নাসাস, হ্যালিকার্নাসাস একটা জায়গার নাম। ঠিক আছে। তাহলে দেখো, আমরা এই বইটার অথরশিপ সম্পর্কে কিন্তু এখনো টোটালি আননোন। আমরা বলছি ক্যাসিয়াস লনজাইনাস লিখতে পারেন, সিউডো লনজাইনাস লিখতে পারেন, ডাইনোসিয়াস লিখতে পারেন। তো সব কিছু মিলিয়ে ক্রিটিকরা একটা ফাইনাল কনক্লুশনে এসছেন, দ্য বুক ইজ অ্যাট্রিবিউটেড টু লনজাইনাস। ওকে। এই ডাইনোসিয়াস অফ হ্যালিকার্নাসিস ইনি কে ছিলেন বাবা? তিনি অগাস্টাস সিজারের আমলের মানুষ ছিলেন, অর্থাৎ তার জন্ম 63 BC, যিশু খ্রিস্টের জন্মের 63 বছর আগে, আর মৃত্যু হচ্ছে 14 AD, অর্থাৎ ফার্স্ট সেঞ্চুরির প্রথম দিকে। দেখো, ফার্স্ট সেঞ্চুরি মানে কি বাবা? 1 থেকে 100, এই যে সালটা, 1 থেকে 100 এই যে সালটা, এই সালটাকে বলা হয় ফার্স্ট সেঞ্চুরি। আর তার আগে, একের আগে যেটা থাকবে সেটা যে বিসি, বিফোর ক্রাইস্ট। কারণ আমরা জানি আমাদের এই যে সালের সিস্টেমটা, আমরা যেটা কাউন্ট করি ইংলিশ যে সালের সিস্টেম, সেটা জেসাস ক্রাইস্টের জন্মের পর থেকে এডি বলা হয়, আর জন্মের আগেরটাকে বলা হয় বিসি। তো ডাইনোসিয়াস অফ হ্যালিকার্নাসিস তিনি অগাস্টাস সিজার, রোমের একজন বিখ্যাত সম্রাট, তার সময়কার মানুষ ছিলেন, এবং তিনি হয়তো এই বইটা লিখতে পারেন, এটা অনেকেই বলে থাকে। ঠিক আছে। তাহলে ক্যাসিয়াস লনজাইনাস কে ছিলেন বাবা? এই যে ক্যাসিয়াস লনজাইনাস বা যাকে আমরা সিউডো লনজাইনাস বলছি, তিনি কে ছিলেন? ক্যাসিয়াস লনজাইনাস ছিলেন একজন মিনিস্টার বা কাউন্সিলর। কোথাকার? জেনোবিয়া। জেনোবিয়া বলে একটা রাজ্য আছে, মানে রাজ্য ছিল, আছে বললে ভুল হবে। গ্রিক, যখন প্রাচীন গ্রিক সভ্যতা, সেই প্রাচীন গ্রিক সভ্যতায় জেনোবিয়া বলে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের মন্ত্রী ছিলেন ক্যাসিয়াস লনজাইনাস। তিনি ছিলেন একজন কাউন্সিলর, স্কলার ব্যক্তি। এবং রানী কে ছিলেন? কুইন অফ পালমাইরা। পালমাইরার রানীর আন্ডারে জেনোবিয়া ছিল। সেই জেনোবিয়ার একজন মন্ত্রী ছিলেন ক্যাসিয়াস লনজাইনাস। তাকেও বলা হচ্ছে যে তিনিও হয়তো বইটা লিখতে পারেন। তাহলে এই দুজন মানুষের মধ্যে, ডাইনোসিয়াস আর ক্যাসিয়াস লনজাইনাস, এদের মধ্যে কিন্তু অনেক বছরের ডিফারেন্স। দেখো, এই ব্যক্তি ফার্স্ট সেঞ্চুরিতে রয়েছেন, তাই না? এই ব্যক্তি রয়েছেন ফার্স্ট সেঞ্চুরিতে, আমাদের ডাইনোসিয়াস অফ হ্যালিকার্নাসিস। আর ক্যাসিয়াস লনজাইনাস তিনি কিন্তু থার্ড সেঞ্চুরির মানুষ। তাহলে অনেক কনফিউশন আছে। এই কারণে আমরা বলবো দ্য বুক ইজ অ্যাট্রিবিউটেড টু লনজাইনাস, আমরা এছাড়া আর কিছু বলবো না। তো এই যে লনজাইনাস অন দ্য সাবলাইম ছাড়াও আরও কিছু বিখ্যাত বই লিখেছেন। যেমন আমরা পাই ফিলোলজিক্যাল ডিসকোর্সেস, আরেকটা পাই অন দ্য চিফ এন্ড। এই দুটো বুক বলা হয়, এই দুটো বুকও কিন্তু অ্যাট্রিবিউটেড টু লনজাইনাস। অর্থাৎ আমরা একটা বইয়েরও পারফেক্ট রাইটার পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ হচ্ছে যে সেই সময়কার মেটেরিয়ালের অভাব, ল্যাক অফ মেটেরিয়াল। অর্থাৎ আজ থেকে 1700 বছর আগের গল্প, তখন সমস্ত যে ডকুমেন্ট সেগুলো এখন আর সার্ভাইভ করে নেই। তো সেই ডকুমেন্ট সার্ভাইভ করেনি বলে আমরা জানতে পারছি না, তাই না? তো বলা হয়ে থাকে এই লনজাইনাস ছিলেন থার্ড নাম্বার অফ দ্য ক্লাসিক্যাল ট্রায়ামভিরেট অফ ক্রিটিসিজম। দেখো, আমরা যদি ক্লাসিক্যাল ক্রিটিসিজম দেখি, ক্লাসিক্যাল ক্রিটিসিজমে 3 জন ব্যক্তিকে বলা হয় ট্রায়ামভিরেট। তো সেই ট্রায়ামভিরেটদের মধ্যে প্রথমেই আমরা পেয়ে যাই
অ্যারিস্টটলকে, 2 নম্বরে হরেসকে পেয়ে যাই, আর আমরা 3 নম্বরে লনজাইনাসের নামটা করতে পারি। অর্থাৎ এই 3 জন ব্যক্তি ছিলেন ক্লাসিক্যাল পিরিয়ডের লিটারারি ক্রিটিসিজমের অনবদ্য কিছু ফিগার্স। দেখো, যে সময় ক্লাসিক্যাল মানে হচ্ছে প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার যে লিটারেচার বা সাহিত্যের যে পিরিয়ডটা, তাকে ক্লাসিক্যাল লিটারেচার বা ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। সেই ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা অ্যারিস্টটলকে জানি, পোয়েটিক্সের জন্য তিনি বিখ্যাত। হরেস আর্স পোয়েটিকার জন্য বিখ্যাত। তার সাথে আমরা আরেকজন ব্যক্তির নাম করতে পারি, দ্যাট ইজ লনজাইনাস, যার ওয়ার্ক অন দ্য সাবলাইম কিন্তু খুবই বিখ্যাত। দেখো, আমরা লনজাইনাস সম্পর্কে কয়েকটা কথা জানলাম, বাট যেহেতু তার সম্পর্কে খুব বেশি জানা যায়নি, তাই আমাদেরও একটা কনফিউশন থেকেই গেল। আমরা লনজাইনাস সম্পর্কে টোটাল মানে এই যে ইন ডিটেল সেটা জানতে পারলাম না। আমরা বুঝলাম যে লনজাইনাস নামে 2 জন ব্যক্তি ছিলেন, একজন হচ্ছেন ক্যাসিয়াস লনজাইনাস বা যাকে সিউডো লনজাইনাসও বলা হয়, আর আরেকজন ছিলেন ডায়নোসিয়াস অফ হ্যালিকার্নাসিস। তো এই 2 জন ব্যক্তির মধ্যে কনফিউশন হয়, বাট ক্রিটিকরা অনেক রিসার্চ করে দেখেছেন যে এই ক্যাসিয়াস লনজাইনাস বা সিউডো লনজাইনাসই হচ্ছে আমাদের এই বইটার মানে রাইটার হতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাবাউট দ্য বুক। বইটা কখন লেখা হয়েছে? দেখো, এখানেও আবার কনফিউশন চলে আসে। বইটা যদি আমরা রিটার্ন ডেট দেখি, তাহলে বইটা লেখা হয়েছে 1st সেঞ্চুরিতে। 1st সেঞ্চুরি মানে বুঝতেই পারছো, 1 থেকে 100 সাল, এটাকে 1st সেঞ্চুরি বলা হয়। তাহলে আমাদের মনে আবার একটা প্রশ্ন চলে আসে যে স্যার, বইটা যদি 1 থেকে 100 সালের মধ্যে লেখা হয়, কিন্তু লনজাইনাস তো আপনি বললেন 3rd সেঞ্চুরির মানুষ, 3rd সেঞ্চুরি মানে 201 থেকে 300, তাহলে কি করে লিখেছেন লনজাইনাস, তাই না? যে লনজাইনাসের কথা আমরা জানলাম, যিনি একজন মিনিস্টার ছিলেন জেনোবিয়ার, যিনি কুইন অফ পালমাইরার আন্ডারে কাজ করতেন, কিন্তু 3rd সেঞ্চুরির মানুষ, কিন্তু 201 থেকে 300-র মধ্যে বিলং করছেন, কিন্তু আপনি আবার বলছেন যে স্যার বইটা লেখা হয়েছে 1st সেঞ্চুরি সিএতে। 1st সেঞ্চুরি মানে 1 থেকে 100, তাহলে এখানেও কনফিউশন। ঠিক আছে, এই বইটার যে প্রবাবল রিটেন ডেট সেটা নিয়েও কিন্তু আমরা কনফিউজ থাকি। এই যে আমি একটু আগে বললাম যে ডায়নোসিয়াস অফ হ্যালিকার্নেসিস, ইনি দেখো 1st সেঞ্চুরি রাইটার, কারণ মৃত্যু হচ্ছে 14 এডিতে, তারপরে তখন অলরেডি 1st সেঞ্চুরি চলে এসছে। এই কারণেই তো আবার এনার নামটাও নিয়ে আসা হয়েছে যে ডায়নোসিয়াস অফ হ্যালিকার্নেসিস, ইনিও হয়তো লিখতে পারেন বইটাকে। ঠিক আছে, বাট আমরা টোটাল যে ইনফরমেশন সেটা জানি না। আমরা এগুলো যেগুলো পড়ছি এগুলো সব অ্যাজিউম করা, এগুলো সবই বিভিন্ন রিসার্চারদের তারা রিসার্চ করেছেন, তারা যে মেটেরিয়াল পেয়েছেন সেখান থেকে তারা কনফিউজড হয়ে এরকমভাবে লিখেছেন। তারা বলেছেন যে হয়তো বইটা স্টার্ট করেছিল আমাদের ডায়নোসিয়াস অফ হ্যালিকার্নাসিস এবং বইটাকে ফিনিশ করেছিল ক্যাসিয়াস লনজাইনাস। ঠিক আছে, বইটা স্টার্ট করেছিল কে? ডায়নোসিয়াস অফ হ্যালিকার্নাসিস, তিনি 1st সেঞ্চুরিতে স্টার্ট করেছিলেন, লেখা শুরু করেছিলেন, বইটা গিয়ে শেষ হয়েছিল 3rd সেঞ্চুরিতে এবং সেটাকে কমপ্লিট করেছিল ক্যাসিয়াস লনজাইনাস। এবং সেই কারণে আমরা অথরশিপ বইটার জানি না, তাও বইটাকে অ্যাট্রিবিউট করেছি কার ওপর? লনজাইনাসের ওপর। এই বইটা লেখা হয়েছে কোন ভাষায় বাবা? গ্রিক ভাষায় লেখা হয়েছে। এই বইটা গ্রিক ভাষায় লেখা হয়েছে এবং এর টাইটেল দেওয়া হয়েছে পেরিহিপসিয়াস। পেরিহিপসিয়াস গ্রিক ভাষায় এর নাম। ক্লিয়ার? নেক্সট, বইটা কখন পাবলিশড হচ্ছে? দেখো, যখন লেখা হয়েছিল তখন কিন্তু পাবলিশড হয়নি, কারণ সেই সময় তো ছাপাখানা ছিল না, সব ম্যানুস্ক্রিপ্টে থাকতো, অর্থাৎ হাতে লেখা পুঁথি। বইটা পরবর্তী ক্ষেত্রে ছাপানো হচ্ছে 2 জন ব্যক্তির দ্বারা। একজন হচ্ছে বেসেল বলে একটা জায়গা, সেখানকার মানুষ, তার নাম হচ্ছে ফ্রান্সিস রবটেলো। কি নাম? ফ্রান্সিস রবটেলো। ইনি 1554-এ বইটাকে প্রথম পাবলিশ করছেন। তাহলে বইটা লেখা হয়ে গেছে অনেকদিন আগে। লেখা হয়ে যাওয়া প্রায় 1400 বছর পর বা 1500 বছর পর পাবলিশ করছেন কে? ফ্রান্সিস রবটেলো বেসেলে। তিনি সমস্ত মেটেরিয়ালকে কালেক্ট করে বইটাকে পাবলিশ করছেন। আবার আরেকজন ব্যক্তি
এই রবার্ট তেলোর 6 বছর পর 1560 সালে তার নাম হচ্ছে নিকোলো দা ফ্যালগ্যানো, তিনি 1560 সালে বইটাকে পাবলিশ করছেন। ঠিক আছে, তাহলে বইটার পাবলিকেশন ডেটও আমরা জানলাম যে বইটা কখন পাবলিশড হচ্ছে। এবারে এনারা যে পাবলিশ করছেন, একটা 1554-এ, একটা হচ্ছে 1560-তে। এগুলো থেকে প্রশ্ন আসে, ইউজিসি নেট তোমরা এক্সাম দিলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বইটা কখন পাবলিশড হয়েছিল, প্রথম কে পাবলিশ করেছিলেন, তাহলে ফ্রান্সিস রবার্ট তেলো, তিনি 1554-এ পাবলিশ করেছিলেন। আবার সেকেন্ড পাবলিশ করেছিলেন নিকোলো দা ফ্যালগানো, তিনি 1560-তে। ওকে, নেক্সট হচ্ছে জনরা। এই বইটাকে আমরা কোন ক্যাটাগরি বা কোন জেনরার মধ্যে ফেলতে পারি? এটাকে বলা হচ্ছে লিটারারি ক্রিটিসিজম। এটা একটা পিস অফ লিটারারি ক্রিটিসিজম। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন আসছে যে লিটারারি ক্রিটিসিজম এই বিষয়টা কি বাবা? দেখো, লিটারারি ক্রিটিসিজম, লিটারারি থিওরি দুটো আসপেক্ট আছে আমরা জানি। ক্রিটিসিজম হচ্ছে কি বাবা? ক্রিটিসিজম হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ লিটারেচার। ক্রিটিসিজম কথার অর্থ হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যানালাইসিস অফ লিটারেচার, অর্থাৎ তুমি সাহিত্যকে ইন্টারপ্রেট করছো, সাহিত্যকে অ্যানালাইসিস করছো, তাকে বলা হচ্ছে তোমার ক্রিটিসিজম। অর্থাৎ ম্যাকবেথকে তুমি অ্যানালাইসিস করো, ওটা হলো তোমার ক্রিটিসিজম, ম্যাকবেথের ওপর তোমার ক্রিটিসিজম। ওকে, তাহলে থিওরি কোনটা? থিওরি হচ্ছে সেই টুলগুলো, যে টুলগুলোকে ব্যবহার করে তুমি ওই পার্টিকুলার লিটারেচারকে ইন্টারপ্রেট করছো বা অ্যানালাইসিস করছো। অর্থাৎ তুমি ম্যাকবেথের মধ্যে পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভটাকে দেখার চেষ্টা করছো, তুমি ম্যাকবেথের মধ্যে পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভকে দেখার চেষ্টা করছো। তাহলে তুমি একটা ক্রিটিসিজম লিখলে ম্যাকবেথের ওপর, তুমি টুল কি ব্যবহার করলে? তুমি টুল ব্যবহার করলে পোস্ট কলোনিয়ালিজম, তাহলে ওই টুলটা হচ্ছে থিওরি। আর যেটা অ্যানালাইসিস করলে সেটা হচ্ছে আমাদের কি বাবা? সেটা হচ্ছে ক্রিটিসিজম। তাহলে দেখো, এই টুলগুলো আগের থেকেই ছিল, কিন্তু এগুলো আবিষ্কার হচ্ছে 1930s-এর পর থেকে। এর আগে এগুলো আবিষ্কার হয়নি। কোনগুলো? যেগুলোকে আমরা থিওরি বলছি, এগুলো লিটারেচারের মধ্যেই ছিল, এগুলো আবিষ্কার হয়নি। আবিষ্কারটা কখন হচ্ছে বাবা? 1930s-এর পর থেকে। দেখবে 1930s-এর আগে অবধি আমরা যা পাই সেগুলো সবই লিটারারি ক্রিটিসিজম, সেখানে সাহিত্যকে অ্যানালাইসিস করা হয়েছে, ইন্টারপ্রেট করা হয়েছে। ঠিক আছে, কিন্তু সেই টুলগুলো আবিষ্কার হচ্ছে কখন? সেই টুলগুলো আবিষ্কার হচ্ছে 1930s-এর পর থেকে। 1930s অর্থাৎ মডার্ন এরা আসছে, মডার্ন এরা আসার পর সেই টুলগুলো আবিষ্কার হচ্ছে এবং আমরা জানতে পারছি আচ্ছা এই বিষয় থাকলে সেটা সাইকো অ্যানালাইসিস, এটা থাকলে সেটা ডিকনস্ট্রাকশন, এটা থাকলে সেটা স্ট্রাকচারালিজম, এটা থাকলে সেটা পোস্ট স্ট্রাকচারালিজম। এই বিষয়গুলো কিন্তু আমরা 1930s-এর পর থেকে জানতে পারছি। আর 1930s-এর আগে যেগুলো দেখছি সেগুলো সবই অ্যানালাইসিস হচ্ছে, ইন্টারপ্রিটেশন হচ্ছে লিটারেচারের, তাই সেগুলোকে আমরা লিটারারি ক্রিটিসিজম বলছি। তাহলে আমাদের এই যে বই অন দ্য সাবলাইম, এটাও কিন্তু একটা লিটারারি ক্রিটিসিজম, থিওরি নয়। এর ফর্ম, অর্থাৎ এটা কোন আকারে লেখা হয়েছে, এর আকারটা কি? এটা যে ফর্মে লেখা হয়েছে খুবই বিখ্যাত ফর্ম, ফর্মটার নাম হচ্ছে এপিসোলারি ফর্ম। কি নাম? এপিসোলারি। এই এপিসোলারিকে অনেকে এপিস্টোলারিও উচ্চারণ করে। ঠিক আছে, এপিস্টোলারি উচ্চারণ করলেও ভুল নয় কিছু, আমাদের ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন ওটা। তো আমরা তো আর ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন করতে পারি না প্রত্যেকেই। আমাদের ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন যদি আমরা করি, সেই প্রোনাউন্সিয়েশনটাও আমাদের ঠিকঠাক হয় না, আমাদের গোলমাল হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা এপিসোলারি পিস। এপিসোলারি কথার অর্থ কি বাবা? এপিসেল থেকে এপিসোলারি শব্দটা এসেছে, EPISTLE, এপিসেল। এপিসেল কথার অর্থ হচ্ছে লেটার্স। এপিসেলস কথার অর্থ হচ্ছে লেটার্স, মানে চিঠি, বাংলায় যাকে
চিঠি বলি আমরা, ঠিক আছে? এপিসেল কথার অর্থ হচ্ছে চিঠি। তাহলে এটা ওই চিঠি আকারে লেখা হয়েছে। কাকে লেখা হয়েছে? একজন ব্যক্তিকে, তার নাম হচ্ছে ডিয়ার পোস্টুমিয়াস টেরেন্টিয়ানাস। তাহলে প্রশ্ন আসতে পারে যেটা কোন ফর্মে লেখা হয়েছে এবং কাকে লেখা হয়েছে। এটা এপিসোলারি ফর্মে লেখা হয়েছে এবং এই চিঠিটা লেখা হয়েছে কাকে? লনজাইনাস কাকে লিখেছেন? তার একজন বন্ধু, তার নাম হচ্ছে পোস্টুমিয়াস টেরেন্টিয়ানাস। তাহলে আবার এখান থেকে আরেকটা প্রশ্ন হয়ে যায় যে এই বইটা ডেডিকেশনটা কাকে, কাকে ডেডিকেট করে বইটা লেখা হয়েছে। তাহলে যদি আমরা আমাদের জেনারেল নলেজ ইউজ করি তাহলে আমরা বুঝতেই পারবো যে পোস্টুমিয়াস টেরেন্টিয়ানাসকে ডেডিকেট করা হয়েছে বইটা। সো এটা একটা এপিসোলারি ফর্মে লেখা। ওকে, তো এই বইটাকে আরো অনেকেই ট্রান্সলেট করেছেন পরবর্তী ক্ষেত্রে। এটা তো বেসিক্যালি গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা, একে ইংরেজিতে অনেকেই ট্রান্সলেট করেছেন, যেমন ওয়ার্ডসওয়ার্থ ট্রান্সলেট করেছেন, তিনি এটাকে নাম দিয়েছেন এলিভেটেড রাইটিংস। আর্থার কুইলার কাউচ তিনি ট্রান্সলেট করেছেন, তিনি নাম দিয়েছেন অন দ্য সভরেন পারফেকশন অফ রাইটিংস। আবার অ্যালেন ট্রেট তিনিও এই পেরি হিপসওয়াসকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, তিনি নাম দিয়েছেন এলিভেশন অফ ল্যাঙ্গুয়েজ। এগুলো আমি কেন বলে দিলাম? দেখো, এনারা বিখ্যাত রাইটার, ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত রাইটার, আর্থার কুইলার কাউচও বিখ্যাত রাইটার, অ্যালেন ট্রেট তিনিও একজন বিখ্যাত ক্রিটিক। তো প্রশ্ন আসতে পারে যে এলিভেশন অফ ল্যাঙ্গুয়েজ এই ট্রান্সলেশনটা কে করেছিলেন? অ্যালেন ট্রেট। ঠিক আছে, তাহলে বইটা এই সমস্ত নামেও ট্রান্সলেট হয়েছে, বাট অন দ্য সাবলাইম যে ট্রান্সলেশনটা, যেটা প্রথম দিকে হয়েছিল ফ্রান্সিস রবার্তেলোর হাত দিয়ে, সেই ট্রান্সলেশনটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ দ্য বুক। বইটা স্ট্রাকচার কি? এই বইটায় টোটাল 44টা চ্যাপ্টার আছে। এবারে বইটা কিন্তু ফিনিশড বুক নয় বাবা, আনফিনিশড বুক। হয়তো লনজাইনাস পুরোটাই লিখেছিলেন, কিন্তু আমরা টোটাল ফিনিশড ফর্মে বুকটাকে পাইনি, আমরা বুকটাকে আনফিনিশড ফর্মে পেয়েছি। অর্থাৎ এখনো অনেক জিনিস বাকি রয়ে গেছে যেগুলো আমরা পাইনি। দেখো, এতদিনের পুরনো মেটেরিয়াল সেটা সারভাইভ করে নেই, এটার কারণেই হয়তো আমরা বইটাকে পাইনি টোটালি। তাহলে এই বইটায় টোটাল 44টা চ্যাপ্টার্স আছে, বাট বইটা কিন্তু আনফিনিশড বুক, কমপ্লিট নয়, ইনকমপ্লিট বুক। ওকে, নেক্সট আমরা কি করব? একটা একটা করে চ্যাপ্টারগুলোকে অ্যানালাইসিস করব। এই যে 44টা চ্যাপ্টার আমরা দেখলাম, সেই 44টা চ্যাপ্টার কোন চ্যাপ্টারে কি আলোচনা হয়েছে, লনজাইনাস কি বিষয়টাকে নিয়ে ডিল করছেন, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তাহলে আমরা অন দ্য সাবলাইমের ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম। আমরা বুঝতে পারলাম যে এই বইটা লনজাইনাস নামে একজন ব্যক্তিকে অ্যাট্রিবিউট করা হয়েছে এবং বইটায় টোটাল 44টা চ্যাপ্টার আছে। এবার আমরা সেই 44টা চ্যাপ্টারে অ্যানালাইসিস করতে গিয়ে প্রথমে চ্যাপ্টার নাম্বার 1 to 7, অর্থাৎ 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টারে কি ডিসকাশন আছে সেটাকে আলোচনা করব। তাহলে প্রথমেই এই যে অন দ্য সাবলাইম, প্রথমে আমরা কি পাচ্ছি? এই সাবলাইম বা সাবলিমিটি, এই বিষয়টা কি, এটা ডেফিনেশন। সত্যি তো আমরা অন দ্য সাবলাইম জানবো, তাহলে সাবলাইম কি সেটা যদি না জানি তাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে প্রথমেই বলা হচ্ছে যে সাবলিমিটি কি, অর্থাৎ ডেফিনেশন অফ সাবলিমিটি। তাহলে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সাবলিমিটি ইজ এ ট্রান্সেন্ডেন্ট এলিমেন্ট দ্যাট ট্রান্সমিউট এ ওয়ার্ক into more than a sum of its parts. For Longinus, sublimity is an inspiring outburst of revelatory illumination. It consists in a certain distinction and excellence in expression. It is an elevation of style and an essence of simplicity. তার মানে কি? তার মানে হলো
যে সাবলিমিটি ইজ এ কোয়ালিটি। সাবলিমিটি হচ্ছে লিটারেচারের একটা কোয়ালিটি, যেটা কি করে, একটা লিটারেচারকে হোললি এবং পার্টলি একটা ট্রান্সেন্ডেন্ট জায়গায় নিয়ে যায়। অর্থাৎ সাবলিমিটি একটা কোয়ালিটি, যেটা যদি কোনো লিটারেচারের মধ্যে থাকে, তাহলে সেই লিটারেচারটা আমরা যদি সম্পূর্ণ পড়ি তাতেও ভালো লাগবে, যদি আমরা একটু পড়ি তাও ভালো লাগবে। দেখবে কিছু কিছু গল্প, কিছু কিছু কবিতা আমাদের খুব ভালো লাগে, আমরা বুঝতে পারি যে না, এই ওয়ার্কটার মধ্যে একটা কিছু রয়েছে। দেখো, সবাই তো বড় বড় রাইটার হতে পারেন না, লেখালেখি তো অনেকেই করেন। সবার লেখা কি সবার পছন্দ হয়? না, হয় না। সবাই কি শেক্সপিয়ার হন? সবাই কি রবি ঠাকুর হতে পারেন? না। কিন্তু রবি ঠাকুরের লেখার মধ্যে, শেক্সপিয়ারের লেখার মধ্যে একটা অনবদ্য ব্যাপার রয়েছে। সেই কারণে তাদের লেখাগুলো একটা আলাদা লেভেলে পৌঁছে যায়, তাদের মধ্যে সাবলিমিটি রয়েছে। সাবলিমিটি একটা কোয়ালিটি, যার মাধ্যমে একটা ওয়ার্ক ট্রান্সেন্ডেন্ট জায়গায় পৌঁছে যায়। লনজাইনাসের কাছে সাবলিমিটির অর্থ হচ্ছে একটা ইন্সপায়ারিং আউটবার্স্ট, রেভেলেটরি ইলুমিনেশন, একটা আলোকপাত, একটা ইন্সপিরেশন। লনজাইনাস বলছেন সাবলিমিটি কি? একটা আলোকপাতের বিষয়, একটা ইন্সপিরেশন। সাবলিমিটির মধ্যে কি রয়েছে? সার্টেন ডিস্টিংশন এন্ড এক্সিলেন্স ইন এক্সপ্রেশন। অর্থাৎ তুমি সাহিত্য লিখতে গিয়ে তুমি যেটা এক্সপ্রেস করছো সেটা এক্সিলেন্ট, তার মধ্যে এক্সিলেন্সি রয়েছে, তার মধ্যে একটা ডিস্টিংশন রয়েছে, অর্থাৎ একটা ডিফারেন্সিয়েশন রয়েছে, তুমি সবার চেয়ে আলাদা। সাবলিমিটি হচ্ছে এলিভেশন অফ স্টাইল, তোমার রাইটিং স্টাইলের যে এলিভেটেড ফর্ম, যে সবচেয়ে উন্নত মাত্রার ফর্ম, সেটা হচ্ছে সাবলিমিটি। কিন্তু সাবলিমিটির সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সিম্পলিসিটি। তুমি যদি কমপ্লেক্সিটি নিয়ে চলে আসো, তাহলে সেটা সাবলাইম হতে পারে না। দেখো, রবি ঠাকুরের কবিতা পড়েছো তোমরা, আমি খুব কমন কবিতার কথা বলছি। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়ার দ্য হেড ইজ হেল্ড হাই। এই যে কবিতাটা, গীতাঞ্জলির কবিতা, কত সিম্পল কবিতা বলো তো, কিন্তু ল্যাঙ্গুয়েজটা কতটা এলিভেটেড, এর যে এক্সপ্রেশনটা কতটা এক্সিলেন্ট, এর মধ্যে কতটা ডিস্টিংটিভ কোয়ালিটি রয়েছে, এর মধ্যে কতটা ইলুমিনেশারি মানে ইলুমিনেটিভ একটা কোয়ালিটি রয়েছে, এটা কতটা ইন্সপায়ারিং। এটাই তো সাবলাইম বাবা। তোমরা শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 পড়েছো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এত সিম্পল একটা কথা, আমি কি তোমাকে গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করতে পারি? কিন্তু সিম্পলিসিটির মধ্যে একটা অনবদ্য ফিচার থাকাই হচ্ছে সাবলিমিটি। সাবলিমিটি মানে কখনোই এটা নয় যে তুমি ভারী ভারী শব্দ ব্যবহার করে কমপ্লেক্স বানিয়ে একবারই বিরাট জটিল একটা লিখে ফেললে, সেটা কিন্তু সাবলিমিটি নয়। আমরা যখন টি.এস. এলিয়টকে পড়ি, আমাদের জটিল লাগে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে টি.এস. এলিয়ট কি করে সাবলাইম মানে অথর? কিন্তু বাবা, তুমি টি.এস. এলিয়টের ল্যাঙ্গুয়েজের মধ্যে জটিলতা পাবে না। হলোম্যান পড়ো, উই আর দ্য হলোম্যান, উই আর দ্য স্টাফম্যান লিনিং টুগেদার, অ্যালাস আওয়ার হেড পিস ফিল উইথ স্ট্র। একটা সেন্টেন্সের, একটা ওয়ার্ডের মানে তোমাদের অজানা নয়। প্রুফক পড়ো, let us go then you and I when the evening is spread out against the sky like a peasant etherized upon a table, let us go through certain half deserted streets, the muttering retreats. কত সহজ বলো তো। তোমরা ওয়েস্টল্যান্ড পড়ো, এপ্রিল ইজ দ্য cruelest month of the year, breeding lilacs out of the dead land, mixing memory and desire. কোথায় জটিলতা? ভাষার মধ্যে কোথায় জটিলতা? দেখো কত সিম্পল ভাষা, কিন্তু এর স্টাইলটা কত এলিভেটেড, কত উন্নত চিন্তা ভাবনা, এর এক্সপ্রেশনটা কতটা এক্সিলেন্স। এটাই সাবলিমিটি। এই কোয়ালিটিকে বলা হচ্ছে সাবলিমিটি। সাবলিমিটি আমরা জানতে পারলাম।
লনজাইনাস প্রথমেই সাবলিমেটিভ ডেফিনেশন দিলেন। নেক্সট লনজাইনাস কি করলেন বাবা? সাবলিমিটির দুটো টাইপ কি নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন সাবলিমিটি দু ধরনের হতে পারে, অর্থাৎ সাবলাইম দু রকমের হতে পারে। একটা হচ্ছে ট্রু সাবলাইম বা ট্রু সাবলিমিটি, আর একটা হচ্ছে ফলস সাবলাইম বা ফলস সাবলিমিটি। ট্রু মানে যেটা সত্য, যেটা আসল, যেটা জেনুইন, আর ফলস মানে অনেকে দেখানোর চেষ্টা করে যে তার লেখাটাও সাবলাইম লেখা, বাট অ্যাকচুয়ালি সেটা নয়, তাকে বলা হয় ফলস সাবলিমিটি। ট্রু সাবলিমিটি বিষয়টা কি বাবা? ওই যে ট্রু সাবলাইম প্লিজেস অল অ্যান্ড প্লিজেস অলওয়েজ, এটা অ্যান্ড হবে, এখানে এলটা কেটে দাও। ট্রু সাবলাইম প্লিজেস অল অ্যান্ড প্লিজেস অলওয়েজ, যেটা সত্যিকারের সাবলাইম, যে লিটারেচারটা সত্যিকারের একটা সাবলাইম ওয়ার্ক, সেটা সব সময় ভালো লাগবে, সবার ভালো লাগবে। সত্যি তো, যেটা ভালো সেটাকে সবাই ভালো বলবে, আর যেটা খারাপ সেটাকে সবাই খারাপ বলবে। কিছু হিন্দি গান আছে, কিছু বাংলা গান আছে, যে গানগুলো দেখবে সারা জীবন ভালো লাগে আমাদের এবং সবার ভালো লাগে, তাহলে সেগুলোই তো সাবলাইম বাবা। আবার কিছু গান আছে যেগুলো সবার ভালো লাগে না, যেগুলো কয়েকদিন ভালো লাগে তারপর শুনতে ভালো লাগে না, তার মানে ওগুলো বুঝতে হবে ওর মধ্যে ট্রু সাবলাইম নেই। ট্রু সাবলাইম কি করে? আপলিফটস আওয়ার সোল, আমাদের আত্মাকে টাচ করে যায়, আত্মাকে তুলে ধরে। ইট ইজ অ্যান এলিভেশন অফ স্টাইল অ্যান্ড এসেন্স অফ সিম্পলিসিটি। ট্রু সাবলাইম সেটাই যেখানে সিম্পলিসিটির মাধ্যমে তুমি একটা কমপ্লেক্সিটিকে প্রকাশ করবে। কমপ্লেক্সিটির মাধ্যমে কমপ্লেক্সিটিকে প্রকাশ করা কখনোই ট্রু সাবলাইম নয়। ইট গিভস আস জয় অ্যান্ড এক্সল্টস আওয়ার স্পিরিট, আমাদের আনন্দ দেয়, আমাদের উদ্যমটাকে বাড়িয়ে তোলে। দ্য মোর উই রিড ইট দ্য মোর উই এনজয় ইট। আমরা যদি কোনো লিটারেচার সেটা ট্রু সাবলাইম হয়, সেটাকে যত পড়বো তত আমাদের ভালো লাগবে। তুমি ম্যাকবেথ যতবার পড়ো, ম্যাকবেথ তোমার ততবার ভালো লাগবে, ম্যাকবেথকে নতুন ভাবে জানতে পারবে। তুমি জন ডানের কবিতা পড়ো, কিটসের ওডগুলো পড়ো, যতবার পড়বে তোমার ততবার ভালো লাগবে। মনে হবে আগের বারে যেটা শিখিনি এইবারে হয়তো আরো কিছু নতুন শিখে গেলাম। তোমার কখনোই মনে হবে না যে না তুমি কিডস পড়তে গিয়ে বা শেক্সপিয়ার পড়তে গিয়ে বা আমাদের অন্য কোনো যারা সাবলাইম অথর তাদেরকে পড়তে গিয়ে একঘেয়েমি লাগছে। তাদের লেখা তুমি যতবার পড়বে ততবার এনজয় করবে। এটা হচ্ছে ট্রু সাবলাইম বা ট্রু সাবলিমিটি। তাহলে বাবা ফলস কোনটা? তাহলে ফলস সাবলিমিটি কোনটা? ওই যে ফলস সাবলাইম ইজ ক্যারেক্টারাইজড বাই বম্বাস্টিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, conceit of turgidity. It consists merely gorgeous exterior which conceals emptiness. আর ফলস সাবলাইম মানে বুঝতেই পারছো, যেখানে বম্বাস্টিক এক্সপ্রেশন কমপ্লেক্সিটি ব্যবহার করলাম আমি, যাকে বলা হচ্ছে কনসিট অফ টার্জিডিটি। আমার ওয়ার্কটা টার্জিড ওয়ার্ক, প্রচন্ড জটিল, না তুমি সেন্টেন্সের মানে বুঝতে পারছো, না ওয়ার্ডের মানে বুঝতে পারছো, এত জটিল যে পড়ে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে কথা আছে না, এমটি ভেসেলস সাউন্ড মাছ, ফাঁকা কলসি বেশি শব্দ করে। তাহলে যেগুলো হচ্ছে ফলস সাবলাইম সেগুলো ফাঁকা কলসি, বেশি শব্দ করবে। অর্থাৎ তাদের বাইরেটা চিকন চাকন, ভেতরটা ফাঁকা। কথা আছে না যে বাইরে থেকে চিকন চাকন, ভেতরটা ফাঁকা, এটাই বলছে যে এক্সটেরিয়র বিরাট কিন্তু ইন্টেরিয়রে কিছুই নেই। দেখবে মানুষের ক্ষেত্রে হয় বাবা, কিছু মানুষের মধ্যেও দেখবে ফলস সাবলাইম কোয়ালিটি থাকে, আবার কিছু মানুষ ট্রু সাবলাইম কোয়ালিটি নিয়ে রয়েছে। এখনকার যুগে কি হয়ে গেছে, এখনকার যুগটা এমন হয়ে গেছে
যে পেহলে দর্শনধারী পিছে গুণ বিতারি। আমাদের যুগটা এরকম হয়ে গেছে যে তোমাকে প্রথমে কি করতে হবে, দর্শনধারী হতে হবে, মানে তোমাকে এক্সটেরিয়রটা ভালো বানাতে হবে, ইন্টেরিয়রটা খারাপ থাকলেও হবে, তোমার কোয়ালিটি খারাপ থাকলেও হবে। তুমি ওপর থেকে বিরাট একটা ঝাঁ চকচকে জিনিস বানিয়ে দাও, লোকে তোমার কাছে ছুটবে যে না না এই বিরাট বিষয়। কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভেতরে গিয়ে দেখবে কিছুই নেই। সেটা তুমি বুঝতে পারবে কখন, যখন সব কিছু শেষ হয়ে যাবে, তখন দেখবে তুমি বুঝতে পারছো ও বাবা, আর বুঝেও তখন কাজ নেই। তখন তুমি আর গিলতেও পারবে না, উগরাতেও পারবে না। অর্থাৎ তুমি যা ঠকেছো সেই ঠকাটা কাউকে বলতেও পারবে না, ঠিক আছে, তোমার নিজের মধ্যেই সেটা লুকিয়ে থাকবে। তাহলে ফলস সাবলাইম সেটাই, ট্রু সাবলাইম সিম্পল হবে, তোমার দেখে মনে হবে সাধারণ, কিন্তু তুমি যখন সেটাকে পড়বে, বুঝবে, তখন তুমি বুঝতে পারবে যে না, এটা তো সাধারণ নয়, তাই না? এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ধীরেন চক্রবর্তী, তার কবিতাগুলো পড়বে, কবিতাগুলো পড়ে কত উপর থেকে মনে হবে কত সাধারণ, কিন্তু কবিতার ভেতরে যখন তুমি যাবে তখন বুঝতে পারবে যে না, সুন্দর কবিতা। নীরেন চক্রবর্তীর একটা অমল কান্তি বলে কবিতা আছে, পারলে কখনো এর আবৃত্তিটা শোনো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বা পড়ে দেখো অমল কান্তি, খুব সুন্দর কবিতা। নীরেন চক্রবর্তী উলঙ্গ রাজা, প্রত্যেকেই জানে, এত সুন্দর কবিতা। আমি শুধু নীরেন চক্রবর্তীর কথা বলছি না, আরো অনেক রাইটার আছেন, বাট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে ফলস সাবলিমিটি কি, বাইরে থেকে বিরাট, ভেতরে ফাঁকা, একবারই বম্বাস্টিক এক্সপ্রেশন, একবারই এত সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখা, বিরাট সুন্দর কভার, তুমি ভাববে ও বিরাট বিষয় তো এটা। সে বলে না একটা কথা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তুমি একটা বই দেখছো, দুটো বই পাশাপাশি লেখা আছে, একটা বইয়ের কভারটা খুবই খারাপ আর একটা বইয়ের কভার বিরাট ঝাঁ চকচকে, তুমি দেখলে দূর বাবা এই কভারটাই খারাপ, এর ভেতরটা কি আর ভালো হয়, তুমি ওই ঝাঁ চকচকে কভারওয়ালা বইটা নিয়ে নিলে, তুমি ভেতরে পড়ে দেখছো ও বাবা এটা টোটালি ইনসিপিড, কিছুই নেই এর মধ্যে, টোটালি ভুলভাল। এরকমই তো হয়, আমরা তো লাইফেও ডিসিশন নিতে গিয়ে ভুল করি, আমরা ওপর থেকে একজনকে বিচার করে নিই, নিয়ে তার সাথে জড়িয়ে যাই, নিয়ে পরে বুঝতে পারি ভেতরে ঢুকে ও বাবা এই লোকটা পুরো জালি লোক। লাইফে হয় না আমাদের, এগুলো কিছু করার নেই, এগুলো বুঝতে শিখতে হবে। এই জন্য তো আমি বলি এমএ করা প্রত্যেকের প্রয়োজন। এমএ করা প্রত্যেকের প্রয়োজন কেন, এমএ করলে আমাদের যে নলেজটা না, নলেজটা ডেভেলপ হয়, তুমি পৃথিবীকে আর চারপাশকে জানতে পারবে। হ্যাঁ অনেকেই 12 পাস করেই চাকরি পেয়ে যায়, 12 পাস করে কলেজে পড়তে পড়তে 18 বছর বয়সেই চাকরি পেয়ে যায়, সে চাকরি পেয়ে যায় ঠিকই বাবা, কিন্তু তার মধ্যে বিশ্ব দর্শন হয় না, জগৎকে জানতে পারে না। জগৎকে জানতে তুমি তখনই পারবে যখন তুমি ইউনিভার্সিটি আসবে, ইউনিভার্সিটি না এলে তুমি জগৎকে জানতে পারবে না। জগৎকে জানতে গেলে তোমাকে হায়ার এডুকেশন নিতে হবে, হায়ার এডুকেশনে এটাই তো গুরুত্ব। দেখো আমরা আজকালকার দিনে কি করছি, পড়াশোনা করছি কেন, চাকরি পাওয়ার জন্য। আমরা কিন্তু কেউ নলেজ অ্যাকুয়ার করার জন্য পড়াশোনা করছি না, বাট পড়াশোনার কাজ এটা নয়। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, ফ্রান্সিস বেকনের বিখ্যাত এসে অফ স্টাডিজ, এটা যদি পড়ো, বেকন সেখানে প্রথমেই বলছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। স্টাডি মানে করা মানে কখনো চাকরি পাওয়া নয়, স্টাডি আমাদের আনন্দ দেবে, আমাদের অর্নামেন্ট, আমাদের অলংকার হয়ে দাঁড়াবে এবং আমাদেরকে সক্ষম বানাবে। স্টাডির এই জন্য গুরুত্ব রয়েছে। লনজাইনাস ট্রু সাবলিমিটি এবং ফল সাবলিমিটির কথা বললেন, চ্যাপ্টার 1 থেকে 7 অবধি তিনি এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করলেন। সাবলিমিটি ডেফিনেশন দিলেন, সাবলিমিটির প্রকারগুলোকে বললেন, এবং যে দুটো প্রকার ট্রু সাবলিমিটি, ফলস সাবলিমিটি, তাকে ডেসক্রাইব করলেন। নেক্সট চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 এসে তিনি কি বলছেন, তাহলে সাবলিমিটি কি করে পাবো আমরা, বলছে সাবলিমিটির 5টা সোর্স রয়েছে।
বলছে এই 5টা সোর্স বা এই 5টা বিষয় যদি কোনো রাইটার ফলো করতে পারেন বা যদি কোনো রাইটিং এর মধ্যে এই 5টা বিষয় পাওয়া যায় তখনই সেই রাইটিংটাকে আমরা একটা সাবলাইম রাইটিং বলতে পারি। চ্যাপ্টার 8-এ তিনি আলোচনা করছেন 5 সোর্সেস অফ সাবলিমিটি। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, শর্ট নোটও আসতে পারে এখান থেকে যে হোয়াট আর দ্য 5 সোর্সেস অফ সাবলিমিটি। সাবলিমিটির সোর্স কি বাবা? লঞ্জানাস বললেন সাবলিমিটি অর্থাৎ ট্রু সাবলিমিটি, ফলস সাবলিমিটির কথা বলছেন না, কিন্তু তিনি যেটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে ট্রু সাবলিমিটি। তিনি বললেন যে ট্রু সাবলিমিটির 5টা সোর্স রয়েছে, 5টা উপাদান রয়েছে। সেগুলো কি কি? নাম্বার 1 নোবেল থটস বা ভিগোরাস মেন্টাল কনসেপশন। নাম্বার 2 ভেইমেন্ট অ্যান্ড ইন্সপায়ার্ড ইমোশন অ্যান্ড পিসন, বা যাকে বলা হচ্ছে স্ট্রং অ্যান্ড ইন্সপায়ার্ড ইমোশন। নাম্বার 3 rhetorical figures বা the apt use of figures of speech and thought. Number 4 nobility of diction. Number 5 dignified and elevated composition বা dignified and distinguished word arrangement. এই 5টা হচ্ছে সোর্সেস অফ সাবলিমিটি। তাহলে তিনি প্রথমটা কি বললেন? নোবেল থটস বা ভিগোরাস মেন্টাল কনসেপশন। 2 নম্বর কি বললেন? ভেইমেন্ট অ্যান্ড ইন্সপায়ার্ড ইমোশন অ্যান্ড প্যাশন বা স্ট্রং অ্যান্ড ইন্সপায়ার্ড ইমোশন। 3 নম্বর rhetorical figures বা apt use of figures of speech. 4th nobility of diction অর্থাৎ ওয়ার্ড চয়েস আমাদের। আর 5th dignified and elevated composition। এগুলো 5টা সোর্স। এবারে তিনি এক একটা চ্যাপ্টারে এই যে 5টা সোর্সকে নিয়ে তিনি আলোচনা করলেন, তিনি 5টা সোর্সকে তিনি কি করে যাচ্ছেন? অ্যানালাইসিস করে যাচ্ছেন। এবং আমরাও বুঝবো যে কিভাবে এই 5টা সোর্স ট্রু সাবলিমিটিকে তুলে ধরে। কারণ ট্রু সাবলাইম সেটাই যেখানে এই 5টা বিষয় থাকবে। এগুলোই হচ্ছে সোর্স। সাবলিমিটি এই 5টা থেকেই আসে। তাহলে এরপর আমরা এক এক করে প্রত্যেকটা সোর্সকে আলোচনা করব। লঞ্জাইনাস 9 নম্বর থেকে 15 নম্বর চ্যাপ্টারে আলোচনা করছেন কি নিয়ে বাবা? প্রথম সোর্সকে নিয়ে। প্রথম সোর্সকে তিনি কি নাম দিয়েছেন? নোবেল থটস বা ভিগোরাস মেন্টাল কনসেপশন। তার মানে কি? দেখো, তুমি যদি একটা ভালো লিটারেচার প্রডিউস করতে চাও, তোমার চিন্তা ভাবনাটাকে নোবেল হতে হবে। অর্থাৎ তুমি লোকের কপি করে দিচ্ছ, চুরি করে সাহিত্য বানাচ্ছ, তা তোমার চিন্তা ভাবনা কখনো নোবেল হলো না। বা তুমি ভুলভাল জিনিস নিয়ে লিখছো যেগুলো কোনো মানে নেই, অর্থ নেই, তাহলে তোমার চিন্তা ভাবনা বা তোমার মেন্টাল কনসেপশন কখনো ভিগোরাস হলো না। তাহলে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, ভালো সাহিত্য প্রডিউস করতে গেলে, সাবলাইম সাহিত্য প্রডিউস করতে গেলে তোমার চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে, তাই না? চিন্তা ভাবনায় যদি জড়তা থাকে, চিন্তা ভাবনা যদি সেই বস্তাবন্দি পচা গলা চিন্তা ভাবনায় তুমি থাকো, সেই অর্থোডক্স চিন্তা ভাবনায় তুমি যদি থেকেছো, তাহলে তুমি কখনোই ভালো সাহিত্য প্রডিউস করতে পারবে না। সত্যি তো। একজন রাইটার যখন লেখেন, তার চিন্তা ভাবনারই তো আসল। চিন্তা ভাবনা যদি তার সুন্দর না হয়, তাহলে কি করে তার রাইটিং তৈরি হবে? কখনোই হবে না। তাহলে নোবেল থটের কথা বলছেন তিনি। তিনি কি বলছেন? যে টকিং অ্যাবাউট দ্য নবিলিটি অফ থট, নবিলিটি অফ থট নিয়ে আলোচনা করতে গিয়ে, হুইচ ইজ দ্য ফার্স্ট সোর্স অফ সাবলিমিটি, যেটা সাবলিমিটির প্রথম সোর্স, লঞ্জাইনাস পয়েন্টস আউট দ্যাট অনলি এ নোবেল সোল ক্যান হ্যাভ নোবেল থটস। খুব সুন্দর কথা। যে মানুষের আত্মা সুন্দর, সেই মানুষের চিন্তা ভাবনাও সুন্দর। সত্যি তো। ভালো চিন্তা ভাবনা করতে গেলে তোমাকে ভালো মানুষ হতে হবে। খারাপ মানুষ কখনো ভালো চিন্তা ভাবনা করতে পারে না। তুমি বিরাট শয়তান মানুষ, বিরাট বদমাস মানুষ, তুমি তোমার মনটাকে ভালো করতে পারোনি, তুমি কখনো ভালো চিন্তা ভাবনা করতে পারবে না। হ্যাঁ, তুমি খারাপ মানুষ হতেই পারো, কিন্তু তোমার মধ্যে যদি পরিবর্তন আসে, তুমি ভালো চিন্তা ভাবনা যদি করতে পারো, অবশ্যই
তোমার আত্মার পরিবর্তন হলে তোমার চিন্তা ভাবনারও পরিবর্তন হবে। তাহলে বলছে নোবেল সোল ক্যান হ্যাভ নোবেল থটস। তাহলে কি বলছে? ইট ফলোজ দেয়ারফর দ্যাট এ ট্রু পোয়েট হুজ পোয়েট্রি হ্যাজ দ্য কোয়ালিটি অফ সাবলিমিটি ক্যান নট বি ইগনোরেবল। বলছি যে পোয়েটের মধ্যে কোয়ালিটি আছে সাবলিমিটি, সেই পোয়েটকে কখনো ইগনোর করা যাবে না। অর্থাৎ এই যে রবি ঠাকুর এত সুন্দর সুন্দর কবিতা লিখছেন, তার চিন্তা ভাবনা উন্নত বলেই তো। শেক্সপিয়ার এত সুন্দর সুন্দর নাটক লিখেছেন, কবিতা লিখেছেন, কেন? বিকজ তার যে মেন্টাল কনসেপশন সেটা তো গুড। জন কিটস তার ইমাজিনারি পাওয়ার মানে তো থট, সেটা নভেল। তারা কেউ কারো কপি করছে না, একই হুবহু কপি করে দিচ্ছে, যে আচ্ছা ও লিখেছে আমিও চলো লিখে দিই, না, এসব নয় বাবা। নিজেদের মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছে। রবি ঠাকুর ভাবো তো কত সুন্দর লিখছেন, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। কত সুন্দর লিখছেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। তাহলে কত সুন্দর কথা, এই সিম্পলিসিটির মধ্যে কত সুন্দর চিন্তা ভাবনা। রবি ঠাকুর আরো দেখো কত সুন্দর লিখছেন, জল পড়ে পাতা নড়ে। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকেই জানি জল পড়লে পাতা নড়ে, ঠাকুর সেটাকে কত সুন্দরভাবে বর্ণনা করছেন। তার চিন্তার দাম তো, এটাকেই তো বলা হচ্ছে বাবা নোবেল থট, মেন্টাল কনসেপশনটা। তিনি এই মেন্টাল কনসেপশন নিয়ে 5টা আরো পয়েন্ট দিচ্ছেন। কি বলছেন? বলছে অ্যাজ দ্য ন্যাচারাল আউটকাম অফ নবেলিটি অফ সোল। বলছে এই যে নোবেল থট, এটা কিন্তু কেউ পড়াশোনা করে শিখতে পারবে না, এটা ন্যাচারাল বিষয়। সত্যি তো, তোমার ভেতর থেকে যে চিন্তা ভাবনাটা আসবে, তুমি এটা সাহিত্য প্রডিউস করবে। সাহিত্য কি আর পড়াশোনা করে শিখে সাহিত্য প্রডিউস করা যায়? না, কখনোই করা যাবে না। আমি কবিতা লেখা শিখছি, শেখা যায় নাকি কবিতা লেখা? কখনোই শেখা যাবে না। আমি সুর দেওয়া শিখছি, কখনোই শেখা যাবে না। আমি গান গাওয়া শিখছি, গান গাওয়াও বাবা শেখা যায় না। তা তোমরা বলবে না স্যার, এই তো এত মিউজিক একাডেমি রয়েছে, এত ছেলে মেয়ে গান শিখছে, সেগুলো কি ভুল? না বাবা, সেটা নয়। তোমার ভেতরে যদি সঙ্গীত থাকে, যিনি গুরুদেব, যিনি শেখাবেন, তিনি তোমাকে পলিশ করবেন, তাকে শেখাতে হবে না। যার ভেতরে আছে, যার সোলটা নবেল, অটোমেটিক্যালি সেই নবেল সোলের নবেল থট আউটব্রাস্ট হবেই। অনেকে ছবি আঁকা শেখে, ছবি আঁকা আবার শেখা যায় নাকি গো? এ অটোমেটিক্যালি হবে, যার ভেতর থেকে বেরিয়ে আসবে অটোমেটিক্যালি সে লিখতে পারবে, আঁকতে পারবে। একজন গুরুদেবের প্রয়োজন সব ক্ষেত্রে, কারণ গুরু ছাড়া শিষ্য সবসময় অসফল। গুরু পথটা দেখাবেন, গুরু ওয়েটা দেখাবেন, যে এই দিকে চলো, এইভাবে চলো, তাহলেই তুমি সাকসেস হবে। গুরুর কাজ হচ্ছে পলিশ করা। এই যে তোমরা আমার কাছে পড়ছো এতজন, দেখো আরো অনেক ছেলে মেয়েই তোমাদের সাথে পড়াশোনা শুরু করেছিল, কিন্তু সবাই পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি। কেন পারেনি? কারণ পড়াশোনা তো বাবা জোর করে হয় না, ভেতর থেকে তো আসতে হবে, ভেতর থেকে তার প্রচেষ্টা থাকতে হবে, তাই না? আত্মাকে তো চাইতে হবে, নাহলে কি পড়াশোনা হবে? হবে না। তাহলে এটাও একটা ন্যাচারাল বিষয়। তোমরা আমার কাছে কেন ভর্তি হয়েছো? আমি তোমাদের শেখানোর কেউ নই বাবা, তোমরা শেখো, সবই জানো। আমি পলিশ করছি, আমি বিষয়গুলোকে বুঝিয়ে দিচ্ছি, যে এটা বাবু এইদিকে এগো, এটাকে এইভাবে পড়ো, তাহলে হবে, আর কিছু না। বাকি যেটা করছো তোমরাই করছো, আমি তোমাদের হয়ে পরীক্ষায় লিখে দিয়ে আসছি না, আর তোমাদের হয়ে আমিও বুঝছি না, বুঝছো কিন্তু তোমরাই, এটা মাথায় রাখবে। আর কি বলছে? আর বলছে চয়েস অফ দ্য মোস্ট স্ট্রাইকিং সার্কামস্ট্যান্সেস। আর বলছে নভেল চিন্তা ভাবনার মানুষরা তাদের পরিস্থিতি অনুযায়ী চিন্তা ভাবনা করতে পারে। সত্যি তো, যখন যেটা প্রয়োজন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করেই তো চিন্তা ভাবনা আসবে তোমার। ইটস দেখছেন অটামের সৌন্দর্য, লিখছেন ওড টু অটাম।
লনজাইনাস এখানে এক্সাম্পল দিয়েছেন কার? স্যাফোর ওডের এক্সাম্পল দিয়েছেন, যে যেমন দেখো স্যাফো তার ওডগুলোতে কত সুন্দর সবকিছুকে, চিন্তা ভাবনাকে তার পরিস্থিতির সাথে, তার সার্কামস্ট্যান্সের সাথে মিলিয়ে করেছেন। আর কি থাকে? অ্যাম্প্লিফিকেশন থাকে। The action of enlarging upon or adding details to a story or statement. অর্থাৎ যাদের মধ্যে নভেল থট রইবে তারা কি করতে পারবে? যে স্টোরিটা তার মাথায় আসবে তাকে ডিটেল ডেসক্রাইব করতে পারবে। প্লেটোকে কম্পেয়ার করা হচ্ছে ডেমোস্থেনেসের সাথে, আবার ডেমোস্থেনেসকে কম্পেয়ার করা হচ্ছে সিজারের সাথে। কে কম্পেয়ার করছে? লনজাইনাস দেখাচ্ছেন যে দেখো প্লেটোর মধ্যে রয়েছে এই কোয়ালিটি। প্লেটো অ্যাম্প্লিফিকেশন করতে পারছে, তার চিন্তা ভাবনাটাকে বিস্তর করতে পারছে। দেখো চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে আসে, কিন্তু আমরা কেন লিখতে পারি না? কারণ চিন্তা ভাবনাটা আমাদের লিমিটেড, থেমে যায়, সীমিত, বিস্তর নয়, আমরা অ্যাম্প্লিফাইড করতে পারি না। কিন্তু একজন ভালো পোয়েট, ভালো রাইটার, কবি, তারা কি করতে পারেন? তাদের চিন্তা ভাবনাকে অ্যাম্প্লিফাইড করতে পারেন, সেটাকে বিস্তর করতে পারেন, সেটাকে ডিটেলড ডেসক্রাইব করতে পারেন। সেই কারণে তাদের চিন্তা ভাবনা একটা নভেল আকারে, একটা ড্রামা আকারে, একটা এসে আকারে বা একটা পোয়েম আকারে বেরিয়ে আসে। এখানে লনজাইনাস প্লেটোর উদাহরণ দিচ্ছেন এবং তিনি প্লেটোকে কম্পেয়ার করছেন ডেমোস্থেনেসের সাথে, আবার ডেমোস্থেনেসকে তিনি কম্পেয়ার করছেন সিসারোর সাথে। এরা সব প্রাচীন রাইটার। কারণ লনজাইনাস যে সময় লিখছেন তো প্রাচীন যুগ, তো প্রাচীন যুগে তখন তো আর শেক্সপিয়ার ছিল না বা আমাদের কিটসও ছিল না, তাহলে প্রাচীন রাইটারদেরই নাম পাচ্ছি আমরা। নেক্সট কি বলছে? নেক্সট লনজাইনাস ইমিটেশনের কথা বলছেন। নেক্সট লনজাইনাস বলছে ইমিটেশন, বলছে যার চিন্তা ভাবনা উন্নত তিনি ইমিটেশন করতে পারবেন। তাহলে ইমিটেশন মানে কি বাবা? ইমিটেশন মানে কপি করা নয়, ইমিটেশন মানে হচ্ছে রিপ্রেজেন্ট করা। অর্থাৎ এই যে আমাদের যেগুলো অ্যাকশন, যেগুলো হিউম্যান অ্যাকশন, সেগুলোকে রিপ্রেজেন্ট করা নতুন ভাবে, নতুন শব্দের মাধ্যমে। সাহিত্যের তো এটাই কাজ। সাহিত্য কি করে? ইমিটেট করে। কাকে ইমিটেট করে? আমরা যারা সমাজে রয়েছি, আমরা যারা মানুষজন, আমাদের জীবনকে ইমিটেট করে। লিটারেচার ইজ দ্য ইমিটেশন অফ লাইফ। বলা হয় না যে লিটারেচার ইজ এ পিস অফ লাইফ, লিটারেচার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ লাইফ। জীবনের ডেসক্রিপশনটাই তো লিটারেচার দেয়। ঘটনাগুলো কোত্থেকে নেওয়া? আমাদের দৈনন্দিন জীবন থেকে, তাই না? এই কনসেপ্টটা কার কনসেপ্ট? অ্যারিস্টটলের কনসেপ্ট। অ্যারিস্টটল পোয়েটিক্সে এই আলোচনা করেছেন, তাকে মাইমেসিস বলছেন। অ্যারিস্টটল কি বলছেন? মাইমেসিস। অ্যারিস্টটল বলছেন যে সাহিত্য কিভাবে প্রডিউস হয়? সাহিত্য প্রডিউস হয় মাইমেসিস করে। অর্থাৎ আমাদের মনুষ্য জীবনের ঘটনাকে তুলে ধরাই হচ্ছে সাহিত্যের কাজ। আবার অ্যারিস্টটল এই কনসেপ্টটা নিয়েছেন তার গুরুদেব প্লেটোর কাছ থেকে। তাহলে প্লেটোর কনসেপ্ট অ্যারিস্টটল, আবার অ্যারিস্টটলের কনসেপ্ট কে নিচ্ছে? আমাদের লনজাইনাস। তিনিও বলছেন যে একজন মানে উন্নত চিন্তা ভাবনার মানুষ সবসময় ইমিটেট করতে জানবেন। তিনি হিউম্যান কোয়ালিটিকে, মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিজের ভাষায় নতুন ভাবে রিপ্রেজেন্ট করবে। এটাকে আবার তোমরা যখন এপিক থিয়েটার পড়বে, একে আবার বলা হচ্ছে ভার ফ্রাম ডাংস ইফেক্ট। কি বলা হচ্ছে? ভার ফ্রাম ডাংস ইফেক্ট। তোমরা যখন রাশিয়ান ফর্মালিজম পড়বে তখন একে বলা হচ্ছে এলিয়েনেশন ইফেক্ট বা এনস্ট্রেঞ্জমেন্ট ইফেক্ট বা ভার ফ্রাম ডাংস ইফেক্ট। রাশিয়ান ফর্মালিজম, এপিক থিয়েটার সেখানে পাবে। সেখানেও বলা হচ্ছে যে সাহিত্যিকরা কি করে? এলিয়েনেশন ইফেক্ট ইউজ করে বা ভার ফ্রাম ডাংস ইফেক্ট ইউজ করে বা এনস্ট্রেঞ্জমেন্ট ইফেক্ট ইউজ করে। অর্থাৎ সাহিত্যিকরা চেনা জিনিসকে অচেনা করে প্রকাশ করে। দেখো যে গল্পগুলো আমরা পড়ি, গল্পগুলো তো কোনো মঙ্গল গ্রহের প্রাণীর গল্প লেখা হয় না। গল্পগুলো তো আমাদেরই গল্প গো। আমাদেরই গল্পকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় নতুনভাবে, এবং সেটাকে দেখে আমাদের ভালো লাগে, পড়ে ভালো লাগে। এই যে আমরা সিনেমা দেখি, সিনেমায় তো আমাদেরই গল্প থাকে।
সেই গল্পগুলোকে এমন সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় যে আমাদের কাছে সেগুলো খুবই আকর্ষণীয় মনে হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি ইমিটেশন। আর লাস্ট তিনি বলছেন যার মধ্যে উন্নত চিন্তা ভাবনা থাকবে, নভেল থট থাকবে, তিনি ইমেজারির ব্যবহার করতেও জানবে। ইমেজারি অর্থাৎ এই যে আমরা ইমেজারিকে 5টা ভাগে ভাগ করতে পারি। ইমেজারি 5 রকমের হয় বাবা। আমাদের 5টা সেন্স, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ইমেজারিও এই 5টা সেন্সকে নিয়েই। অর্থাৎ তুমি তোমার রাইটিংটা এমন লিখবে যেন সেই রাইটিংটা একটা চোখের সামনে ছবি তুলে ধরবে। সেই রাইটিংটা একটা স্মেল দেবে তোমাকে। সেই রাইটিংটা তোমার কানের সামনে যেন একটা কিছু বলবে। সেই রাইটিংটা তোমাকে একটা স্বাদ দেবে, টেস্ট দেবে, এবং সেই রাইটিংটা তোমাকে টাচ করে যাবে। তাহলে নোবেল থট, নোবেল সোল, নোবেল সোল থেকে নোবেল থট বেরিয়ে আসে, এবং সেই থটেরই একটা বহিঃপ্রকাশ ইমেজারিতে হয়। তাহলে তিনি চ্যাপ্টার 9 থেকে 15তে এই 5টা বিষয়কে আলোচনা করলেন, এবং তিনি দেখালেন যে নভেল চিন্তা ভাবনা কোনটা, কেন প্রয়োজন। সাবলাইম ওয়ার্ক হতে গেলে তার মধ্যে নভেল চিন্তা ভাবনা প্রয়োজন। ওকে, নেক্সট তিনি আলোচনা করছেন ভেইমেন্ট অ্যান্ড ইন্সপায়ার্ড ইমোশনের কথা। দেখো, চিন্তা ভাবনা নভেল হলে আমাদের মধ্যে তো প্যাশনটাও তো নভেল হতে হবে, সেটাও তো ভেইমেন্ট হতে হবে, সেটাও তো ইন্সপায়ার্ড হতে হবে। অর্থাৎ তোমার মধ্যে ইমোশন নেই, তোমার মধ্যে প্যাশন নেই, তুমি কখনোই কোনো কিছু প্রডিউস করতে পারবে না। তুমি যদি কাঠখোট্টা মানুষ হও, তোমার ভেতর থেকে কখনোই কিছু প্রডিউস হবে না। তোমাকে কি হতে হবে? তোমাকে প্যাশনেট হতে হবে, ইমোশনাল হতে হবে। লিখতে গেলে ইমোশনের প্রয়োজন, প্যাশনের প্রয়োজন। ইমোশনকে কিন্তু কেউ রিজেক্ট করছেন না। তোমরা আবার বলতে পারো স্যার টি.এস. এলিয়ট তো রিজেক্ট করছেন। না বাবা, টি.এস. এলিয়ট কোথায় রিজেক্ট করছেন? তিনি বলছেন ইমোশনকে ডাইরেক্টলি প্রকাশ করো না, ইমোশনকে প্রকাশ করো অবজেক্টিভ কোরিলেটিভের মাধ্যমে। তিনি এটা বলছেন, তিনি তো কখনোই বলছেন না ইমোশনের প্রয়োজন নেই। ওয়ার্ডসওয়ার্থ যেমন বলছেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল প্যাশন, টি.এস. এলিয়ট বলছেন না, তুমি এটা করো না, তুমি নিজের ইমোশন ডাইরেক্টলি প্রকাশ করে দিও না। তুমি হ্যাঁ অবশ্যই ইমোশন প্রকাশ করতে হবে, ইমোশন ছাড়া লিটারেচার হতে পারে না। অনেকে মাথার মধ্যে ভুলভাল ঢুকিয়ে নিই আমরা, জানো তো। আমরা ভাবি যে টি.এস. এলিয়ট মানে কোনো ইমোশন নেই, কাঠখোট্টা। না গো, টি.এস. এলিয়ট কখনো বলেননি যে ইমোশন বা প্যাশনকে বাদ দিয়ে দিতে হবে। টি.এস. এলিয়ট বলেছেন হ্যাঁ ইমোশন প্যাশনকে অবশ্যই দেখাতে হবে, বাট ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি। ঠিক আছে, একজন রাইটারের মধ্যে যেমন নভেল চিন্তা ভাবনার প্রয়োজন, ঠিক সেই রকম তার মধ্যে একটা ইন্সপায়ার, একটা ভেইমেন্ট, একটা ইমোশন, একটা প্যাশনের প্রয়োজন। এই বিষয়টাকে লনজাইনাস 9 থেকে 15 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করছেন। লনজাইনাস কি বলছেন? লনজাইনাস asserts that nothing contributes more to loftiness or tone in writing than genuine emotion. তোমার রাইটিং লফটি হবে কখন হবে গো? তোমার ইমোশনটা যদি জেনুইন হয়, তোমার ইমোশনটা যদি ভেতর থেকে আসে। এবারে এটার উপর বেস করে আমরা কিন্তু অনেকে লনজাইনাসকে রোমান্টিক ক্রিটিকও বলে থাকি। আমরা কিন্তু লনজাইনাসকে রোমান্টিক ক্রিটিকও বলে থাকি। কারণ দেখো, লনজাইনাস ইমোশনের কথা বলছে, প্যাশনের কথা বলছে। এই ইমোশন, প্যাশন, এই বিষয়গুলো কিন্তু আমরা রোমান্টিক পিরিয়ডেই পাই, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লনজাইনাস বুঝিয়ে দিলেন যে প্যাশনটাও দরকার, ইমোশনটাও দরকার, সেটা জেনুইন হতে হবে, তোমার নিজস্ব হতে হবে। লোকের প্যাশন লোকের ইমোশনে হবে না। তুমি কবিতা লিখবে, তুমি অন্যের ইমোশনের, অর্থাৎ
শেক্সপিয়ার কবিতা লিখেছে মনে করো শেক্সপিয়ারের ইমোশন দিয়ে, আর আমি কবিতা লিখবো, আমি যদি শেক্সপিয়ার থেকে টুকলি করি, কপি করি, তাহলে আমার তো ইমোশন প্রকাশ হলো না, আমি শেক্সপিয়ারের ইমোশনটাকে প্রকাশ করে দিলাম, তাহলে সেটা কখনো সাবলাইম ওয়ার্ক হবে না। অর্থাৎ চিন্তা ভাবনা যেমন নতুনত্ব প্রয়োজন, ইমোশনটাও নিজের হতে হবে, নিজস্ব হতে হবে। কি বলছে? দ্য ইমোশন শুড বি স্ট্রং অ্যান্ড ন্যাচারাল, এক্সপ্রেসড ইন লফটি অ্যান্ড এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট ইট ক্যান মুভ দ্য রিডার্স উইথ প্লেজার অ্যান্ড পারসুয়েশন। তোমার যে ইমোশনটা হবে সেটা স্ট্রং হবে এবং ন্যাচারাল হবে, ঠিক আছে? সেটা লফটি এবং এলিভেটেড ওয়েতে প্রেজেন্ট হবে, যেন রিডারকে প্লেজার এবং পারসুয়েশন দেয়। তাহলে দেখো আগেরটাও যেমন ন্যাচারাল, আমাদের এই যে ভেইমেন্ট অ্যান্ড ইন্সপায়ার্ড ইমোশন অ্যান্ড প্যাশন, এটাও বাবা ন্যাচারাল বিষয়, এগুলো শেখা যায় না। ইমোশন কিভাবে করতে হবে এটা কি শেখা যায়? কখনোই শেখা যায় না। ইমোশনের বহিঃপ্রকাশ শেখা যায় কি? কখনোই পারবে না। হ্যাঁ, যারা অ্যাক্টিং করেন, মনে করো যারা অ্যাক্টিং করেন, অ্যাক্টিংটা তো বাবা ভেতর থেকে আসে। যিনি একটা সিনেমা করছেন সেখানে তিনি কাঁদছেন, কান্নাকাটি করছেন মনে করো সিনেমাতে, তখন তিনি একটা ইমোশন তৈরি করছেন, তো সেটা তার ভেতর থেকেই আসছে, তাই কেউ শেখায়নি। আমি কি বললাম যে শেখানো যায় না, এগুলো যার ভেতরে আছে অটোমেটিক বেরিয়ে আসবে। আর অনেকে দেখবে দীর্ঘদিন ধরে অ্যাক্টিং শিখছে কিন্তু অ্যাক্টিং করতেই পারে না। তিনি কি বলছেন? ইট শুড ম্যাচ উইথ দ্য গ্র্যান্ডার অফ সাবজেক্ট, থট অ্যান্ড লফটি স্টাইল। ওই যে তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে স্টাইল, সেই স্টাইলের সাথে তোমার ইমোশন ম্যাচ করতে হবে। অর্থাৎ তুমি চিন্তা ভাবনা করছো এক, আর তোমার ইমোশন যাচ্ছে আরেক দিকে, তাহলে হবে না। হি প্রেইজেস দ্য পোয়েট্রি অফ স্যাফো, এবং লঞ্জানাস বলছেন যে পোয়েট্রি অফ স্যাফো তাকে তিনি প্রেজ করছেন, বিকজ দে skillfully blends together many emotions affecting the different senses, so does Homer. তিনি বলছেন স্যাফো এবং হোমার এনাদের পোয়েট্রির মধ্যে যে ইমোশনটা পাওয়া যায় সেটা জেনুইন ইমোশন। লঞ্জানাস shows how Homer is superior to two other poets by quoting and comparing them with him. এবং লঞ্জানাস বলছেন যে হোমার হচ্ছে সবার চেয়ে সুপিরিয়র, হোমার স্যাফোর চেয়েও সুপিরিয়র। বা একটু আগে এই যে সিসারোর কথা বললেন, সিসারোর চেয়েও সুপিরিয়র। হোমার ইজ হোমার, কারণ হোমারের মধ্যে যে প্যাশনটা পাওয়া যায় দ্যাট ইজ জেনুইন প্যাশন, জেনুইন ইমোশন। তার মানে কি? দেখো প্রথম সোর্স এবং দ্বিতীয় সোর্স, এই যে প্রথম সোর্স এটাও ন্যাচারাল, এটাও ন্যাচারাল বিষয়, তোমার ভেতর থেকে আসবে, কখনো শিখে করতে পারবে না। এগুলো হচ্ছে প্রোডাক্টস অফ নেচার। এই যে ইমোশন বা প্যাশন, এটাও ন্যাচারাল, এগুলোকে কেউ শিখতে পারবে না। শেখা যাবে? কখনো শেখা যাবে না। লঞ্জানাস বলেই দিচ্ছেন যে এই যে দুটো, প্রথম দুটো যে সোর্স, এই প্রথম দুটো সোর্স হচ্ছে টোটালি ন্যাচারাল, প্রোডাক্টস অফ নেচার। এগুলো নেচার থেকে পাওয়া যায়, এগুলো প্রাকৃতিক ভাবে, এগুলোকে কেউ তৈরি করতে পারবে না। কিন্তু দেখো পরবর্তীগুলো তৈরি করা যায়, রেটোরিক্যাল ফিগার্স, রেটোরিক শেখানো যায়, রেটোরিক শেখানো যায়, ডিকশন কোন ওয়ার্ডটা কোথায় ব্যবহার করবে সেটাও শেখানো যায়, কম্পোজিশন কোথায় প্যারা চেঞ্জ করবে, কোথায় কমা দেবে, ফুল স্টপ দেবে, এটাও শেখানো যায়। অর্থাৎ প্রথম দুটো হচ্ছে ন্যাচারাল, কিন্তু পরবর্তীগুলো হচ্ছে টোটালি আমাদের শেখা যায়। ওকে, তাহলে যেমন তোমার নভেল থটের প্রয়োজন, সেরকম তোমার প্যাশনটাও নভেল হতে হবে, নিজস্ব হতে হবে, তবে যেই তোমার মধ্যে দিয়ে যে লিটারেচার প্রডিউস হবে সেটা সাবলাইম হবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আমাদের আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো রইল সেগুলোকে আলোচনা করব।